আমরা মানুষ স্বভাবতই কিন্তু ফাঁকিবাজ, সবসময় মনটা চায় একটু ফাঁকি দিই। দেখো, ডিসেম্বর 2024-এর সেটের ডেট ঘোষণা হয়ে গেছে এবং এই নেট পরীক্ষাটা শেষ হলেই ডিসেম্বর 2024-এর নেটের ডেট ঘোষণা হয়ে যাবে। অনেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো, আবার বেশিরভাগ স্টুডেন্ট আছো যারা ভাবছো যে পরীক্ষা কি 2 মাস বাকি থাকবে, 3 মাস বাকি থাকবে, তখনই পড়াশোনা শুরু করবো। তো আজকের ভিডিওটা বেসিক্যালি সেই সব ফাঁকিবাজ স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের ডেডিকেট করে, আমরা সবাই কম বেশি ফাঁকিবাজ, তো তাদের বেসিক্যালি তাদেরই ডেডিকেট করে আজকের আমার ভিডিওটা বানানো, যে এডুকেশন সাবজেক্টের নেটের বা সেটের যেসব কোশ্চেনগুলো আছে, বেসিক্যালি এখানে নেটের কোশ্চেনগুলো আলোচনা করব, সেগুলো না পড়ে কমন সেন্সের উপর বেস করে কিভাবে অ্যান্সার করা যায়। দেখো, এডুকেশন একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, এখানে সোসাইটির ফাংশনগুলো জানলেই অ্যান্সার করতে পারবে, যেগুলো আমরা প্রতিনিয়ত দৈনন্দিন যা কিছু করছি, সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পাস করে এসেছি, সেই জায়গাগুলো যা কিছু করেছি তার উপর বেস করেই কিন্তু আমরা আমাদের এডুকেশন সাবজেক্টটা। তো আজকে বেসিক্যালি আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করব এবং বেসিক্যালি ট্রিক্স নিয়ে আলোচনা করব, যে এডুকেশনে না পড়ে যে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা কোন স্ট্র্যাটেজি বা কোন ট্রিক্স আলোচনা করব, এমসিকিউ সলভ করতে করতেই দেখব। দেখো, প্রথম একটা কোশ্চেন যেখানে দেওয়া হয়েছে, এটা বেসিক্যালি এডুকেশনে নভেম্বর 2020-র যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে কোশ্চেনটা এসছে। কোশ্চেনটা একটু আগে ভালো করে পড়ে নাও। বলছে, এ স্টুডেন্ট হ্যাজ গ্র্যাজুয়েট ফ্রম এ ইউনিভার্সিটি, একটা স্টুডেন্ট কোন একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছে। তো এতটা পর্যন্ত এটাই বলতে চাইছে। তারপরে কি বলা হয়েছে দেখো, সি ওয়ান্ট টু হেল্প দ্য মেকিং দ্য চয়েস অফ স্ট্রিম অফ এডুকেশন। সে এখন কি সাহায্য চাইছে, তার কিসের হেল্প প্রয়োজন, যে সাবজেক্ট কোন স্ট্রিমে এর পরবর্তীকালে পড়াশোনা করবে, সে নেট সেটের দিকে যাবে না বিএড এমএড করবে না কম্পিটিটিভ যাবে, এটা সে চয়েস করতে চাইছে। এখানে দেখো, আমাদের সবারই হেল্প লাগে, গাইডেন্স লাগে। বলছে, দিস টাইপ অফ গাইডেন্স টু বি পুট ইনটু প্লেস ফর সাচ কেস উইল বি কল্ড। এই ধরনের ক্ষেত্রে তুমি যদি কারোর কাছে গাইডেন্স নাও, সেই গাইডেন্সটাকে কি বলা হবে? তুমি ভাবো জানোই না গাইডেন্স কি। গাইডেন্স মানে সাধারণভাবে যে আমি কারোর হেল্প নিচ্ছি, সহযোগিতা নিচ্ছি, এটাই জানো তুমি, এর বাইরে কিছু জানো না। তুমি দেখো অপশনগুলো দেখো, পার্সোনাল গাইডেন্স, এডুকেশনাল গাইডেন্স, ভোকেশনাল গাইডেন্স, সোশ্যাল গাইডেন্স। যদি পার্সোনাল গাইডেন্স মানেই বুঝতে পারছো যে ব্যক্তিগত আমাকে প্রবলেম হচ্ছে, সেটাতে হেল্প করবে। এবং এক্ষেত্রে দেখো, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়বে, কোন স্ট্রিমে পড়বে, এটা বেসিক্যালি পুরোপুরি এডুকেশন রিলেটেড, তাহলে এটা বেসিক্যালি এডুকেশনাল গাইডেন্স এর মধ্যেই যাবে। তাহলে দেখো, এটা যদি তুমি না জানতে বা যারা জানো না, এই গাইডেন্সের ইউনিটটা পড়োনি, তারাও কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে। এরপরে চলে যাচ্ছে দ্বিতীয় কোশ্চেন, একটু কঠিন টাইপের কোশ্চেন, কঠিন নয়, সহজই। দেখো, এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর রেস্ট্রিক্ট সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে সমস্ত প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের ক্ষেত্রে বাধা কারা, রেস্ট্রিকশন কে করছে, মানে চেঞ্জটাকে কমিয়ে দিচ্ছে বা দমিয়ে রাখছে, এই সব ফ্যাক্টরগুলো কোনগুলো? প্রথমে দেখা আছে, দেখো, কালচারাল ইনহেরিটিয়া। কালচারাল ইনহেরিটিয়া মানে হচ্ছে জড়তা, যে আমাদের কালচার এমনভাবে আমাদের বেঁধে রাখছে যে আমরা এগোতে পারছি না। দ্বিতীয় অপশন দেওয়া হয়েছে ফেয়ার অফ নিউ থিংস, নতুন জিনিস দেখলে আমরা ভয় পাচ্ছি, যে টেকনোলজি এলে মানুষের জব চলে যাবে, কি হয়ে যাবে, এরকম যে আমাদের একটা ভাবনা, হ্যাঁ, যেটা এআই কে নিয়ে আমরা বর্তমানে পাচ্ছি। সিতেও বলছে সাইন্টিফিক ইনভেনশন। তাহলে সাইন্টিফিক ইনভেনশন তোমরা পড়েই বুঝতে পারছো, এটা কিন্তু সোশ্যাল চেঞ্জে সহযোগিতা করে, এটা বাধা সৃষ্টি করে না, তাহলে এটা এখান থেকে কিন্তু বাদ চলে যাবে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ডিগ্রি অফ আইসোলেশন। তো এই জায়গাগুলো যদি দেখো, প্রথম বাধা হচ্ছে কি, আমাদের প্রথম বাধা হচ্ছে সামাজিক বাধা, অর্থাৎ কালচারাল ইন্টেরিয়া। দ্বিতীয়ত হচ্ছে নতুন জিনিসকে আমরা ভয় পাই, এই জন্য আমরা চেঞ্জ করতে চাই না। নতুন জন এসে কে কি করবে, হ্যাঁ, আবার ভালো হবে না, আবার যে পজিশনে আছে তার চেয়ে আরো খারাপ হবে, এরকম ভাবনাগুলো আছে। তাহলে এই দুটো হবে। এবং 3 নম্বর হচ্ছে, যদি তুমি বিশ্বে কিরকম চলছে, কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, এইসব সম্পর্কে যদি না জানো এবং সবকিছু থেকে যদি নিজেকে দূরে সরিয়ে রাখো, তাহলে বেসিক্যালি কিন্তু ডিগ্রি অফ আইসোলেশন, তাহলে কিন্তু তোমার সোশ্যাল চেঞ্জ হবে না। এক্ষেত্রে দেখো ABE এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ এখানে যদি 3 নম্বর দেখো, 3 নম্বরের ক্ষেত্রেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার আছে। অর্থাৎ তুমি যদি বিষয়গুলো পড়ে ভাবো যে আমাকে কি জানতে চাইছে, তাহলেই কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। কোশ্চেন বড় ছোট এগুলো দেখে ভয় পেলে কিন্তু কিছুই চলবে না, হবে না। যদি তোমার কনফিডেন্স থাকে এবং একটু ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে পড়ো, তবেই পারবে। পরের কোশ্চেনটা দেখো, এটা এডুকেশনে জুন 2019-এ এসেছিল, যে ফ্যামিলি, স্কুল, পেয়ার গ্রুপস এবং মাস মিডিয়া। এই জায়গা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, স্কুলের রোল কি, পেয়ার গ্রুপের রোলস কি, এগুলো। তো এদের রোলসগুলো বলছে, এদের রোলসগুলো কি, অপশনগুলো এগুলো ভালো করে পড়ো। প্রোভাইড অপরচুনিটি ফর আন্ডারস্ট্যান্ডিং ডেমোক্রেটিক প্রসেস। ডেমোক্রেটিক প্রসেস বা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বুঝতে সাহায্য করে। কোন ইনস্টিটিউশন, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এ সোর্স অফ পলিটিক্যাল ইনফরমেশন। আচ্ছা বলো তো, পলিটিক্যাল ইনফরমেশন আমরা কোথা থেকে পাই?
টিভি, রেডিও, নিউজ পেপার এইসব জায়গা থেকেই তো পাই, তাই না? তার মানে মাস মিডিয়ার সঙ্গে আমাকে এটা যেতে পারি। তাহলে এখানেই দেখে নাও, এখান থেকেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসছে। অলসো ইনস্ট্রাকশন ফর শেপিং পলিটিক্যাল ভ্যালু অ্যান্ড পলিটিক্যাল বিলিফস। আমাদের পলিটিক্যাল আইডিওলজি, বিলিফস, ভ্যালু এগুলো কোথা থেকে আসে? এগুলো বেসিক্যালি আমরা কিন্তু মাস মিডিয়া থেকেই পেয়ে থাকি। তাহলে এইটা যদি তুমি করে দিতে পারো, দিয়ের দাগে 2 দেখো 3 নম্বরে অপশনে আছে, অর্থাৎ 3 নম্বর কিন্তু এক্ষেত্রে সঠিক আনসার চলে আসবে। আর যারা একটু পড়াশোনা করেছো তারা জানো স্কুলকে কি বলা হয় বলো তো? মিনিয়েচার অফ দ্য সোসাইটি। হ্যাঁ, যেটা জন ডিউই বলেছে যে স্কুল হচ্ছে আমাদের সোসাইটির শিক্ষা দেয়, ডেমোক্রেটিক শিক্ষা দেয়, বেসিক্যালি প্রোভাইড অপরচুনিটি ফর আন্ডারস্ট্যান্ডিং ডেমোক্রেটিক প্রসেস। অর্থাৎ বীর দাগে কিন্তু আমাদের এক, অর্থাৎ 3 নম্বরে যে অপশনটা আছে এটাই কিন্তু আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এভাবে আমরা খুব ইজিলি জাস্ট একটা দুটো পয়েন্টকে আউট করে এটা কিন্তু আমাদের, এই যে মিডিয়া আমাদের পলিটিক্যাল ইনফরমেশন প্রোভাইড করে, এটা পড়ার জন্য কি কোনো বই পড়তে হয়? এডুকেশনের কোনো বই পড়তে হয়? এটা তুমি কিন্তু অটোমেটিক ভাবেই পারবে। তো এভাবেই কিন্তু তুমি সলভ করতে পারবে এবং সবসময় ভাববে কনফিডেন্স লেভেলটা যাতে উঁচুতে থাকে। এইবারে দেখো আর একটু কঠিন কোশ্চেন, কিন্তু খুব সহজে অ্যান্সার পাবে। আমাদের এডুকেশনের ছেলেমেয়েদের প্রথম প্রবলেম হচ্ছে ইংলিশ, দ্বিতীয় প্রবলেম হচ্ছে বড় বড় প্রশ্ন দেখলেই আমরা ঘাবড়ে যাই, কিন্তু বড় বড় কোশ্চেনগুলো সলভ করা খুব ইজি। এখানটায় দেখো, এটা বেসিক্যালি এটাও 19 এসেছিল, জুন 2019-এ। বলছে বিলো আর গিভেন স্টেপস, মানে আমাকে স্টেপ ম্যাচ করতে হবে, ইনভলভ ইন পলিসি ফরমেশন, অর্থাৎ পলিসি গঠন করতে হবে। তুমি ভাবো তুমি একজন কোনো পলিসি গঠন হবে সেই রকম একটা বোর্ডে আছে, অর্থাৎ তোমাকে একটা পলিসি গঠন করতে দেওয়া হলো যে শিক্ষানীতি কীরকম হবে। তুমি প্রথম কাজ তুমি কি করবে? অপশানগুলো পড়ো। তোমার সামনে অপশান আছে, কি আছে? প্ল্যানিং অ্যান্ড পলিসি ইমপ্লিমেন্টেশন। আমি কি পলিসি তৈরি করলাম না, কিভাবে সেটা প্রয়োগ হবে তার প্ল্যানিং করবো, এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ নয়। মেকিং এ পলিসি ডিসিশন, যে কিভাবে পলিসি তৈরি হবে তার ডিসিশন নিতে হবে। আর একটু ভালো করে পড়ো, ইভালুয়েশন অফ পলিসি অপশন, পলিসির অপশনগুলো ইভালুয়েশন করা। পরবর্তী দেখো অ্যানালাইসিস দ্য এক্সিস্টিং সিচুয়েশন, সাবসিকুয়েন্স দ্য পলিসি সাইকেল, জেনারেশন পলিসি অপশন এবং পলিসি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তো এগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারবে যে একটা পলিসি তৈরি করতে গেলে তোমার প্রথম কাজ হওয়া কিন্তু এটা প্রয়োজন যে আমি এডুকেশনের পলিসি তৈরি করছি বা আমি কৃষি বিল তৈরি করছি। তাহলে আমাকে প্রথম তৈরি করার আগে জানতে হবে যে কি আছে, সিচুয়েশনটা কি, এক্সিস্টিং সিচুয়েশনটা কি। সেটা যদি না জানি তাহলে আমরা কিন্তু পরের স্টেপে যেতে পারবো না। অর্থাৎ এই যে এই ডির অপশন আছে, অ্যানালাইজ দ্য এক্সিস্টিং সিচুয়েশন, বর্তমান পরিস্থিতিটা কোথায়, বর্তমান পরিস্থিতিটা কি, সেটা যদি তুমি মানে এডুকেশন যদি পড়ে আসো দেখবে যত রকমের কমিশন গঠন হয়েছে, সেই কমিশনগুলো প্রথম 5-6 মাস 8 মাস ধরে কাজ করেছে এক্সিস্টিং সিচুয়েশনটা কি সেটা আইডেন্টিফাই করার জন্য, তারপরে তারা সুপারিশ করেছে। আমরা বেসিক্যালি সুপারিশটা পড়ি, কিন্তু এই যে 2 বছর সময় লাগছে, 3 বছর সময় লাগছে, এগুলো বেসিক্যালি কিন্তু এইসবের জন্যই লাগে। তো অ্যানালাইসিস দ্য এক্সিস্টিং সিচুয়েশন, এটাই কিন্তু প্রথম কাজ। তো এটা যদি দেখো তাহলে দেখো 3 নম্বরে একে আছে ডি, এখান থেকেই কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবারে সিচুয়েশন অ্যানালাইসিস দ্য এক্সিস্টিং সিচুয়েশনটা পাওয়ার পর তুমি কি করবে? জেনারেশন অফ পলিসি অপশন, অর্থাৎ পলিসি তৈরি করার জন্য কোন কোন দিকগুলোকে আমরা গুরুত্ব দেবো। তো ধরো আমি দেখলাম যে 10টা দিক গুরুত্ব দিচ্ছি, এই 10টা দিকের মধ্যে আমি যে 10টা দিক সঠিকভাবে সিলেক্ট করেছি কিনা সেইটাও ইভালুয়েশন করার দরকার। সেটা হচ্ছে ইভালুয়েশন অফ পলিসি অপশন, হ্যাঁ, যেটা সিটে আছে। এগুলো একটু তোমাকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে এগুলো জানার জন্য, কিন্তু বেসিক্যালি তোমার যদি কনফিডেন্স থাকে এবং সাহস থাকে তুমি কিন্তু ইজিলি এই কোশ্চেনগুলো এভাবেই সলভ করতে পারবে। তো এটা হচ্ছে বেসিক্যালি 3 নম্বর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এটাও কিন্তু বেসিক্যালি এই যে পলিসি ফর্মুলেশন, এই জায়গা থেকে প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। এই কোশ্চেনটা হচ্ছে ডিসেম্বর 2022-এর শিফট 2। সেখানে কি বলা হয়েছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অন সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং পলিসি ফরমেশন। এই একই রকম বলেছে পলিসি ফরমেশনের ক্ষেত্রে তুমি কোন কোন স্টেপ ফলো করবে। এক্ষেত্রেও দেখো তুমি, কিন্তু দেখো ওই প্রশ্নের স্টেপ যেগুলো ছিল ওই প্রশ্নের স্টেপ চেঞ্জ হয়ে গেছে। এডুকেশনে হচ্ছে এটাই মজা, তোমার এখান থেকেই প্রশ্ন আসবে কিন্তু বারবার আলাদা আলাদা জায়গায় আসবে, ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, চেঞ্জ হয়ে যাবে ভেতরে এগুলো। দেখো এখানে বলছে কি, প্রথম নিড অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং টু অবজেক্টিভস, উদ্দেশ্য অনুযায়ী আমাদের কি চাহিদা সেটা খুঁজে বের করা। টার্গেট সেটিং বেসড অন ট্রেন্ড প্রজেক্ট, ফাইনালাইজেশন দ্য থিম অ্যান্ড টার্গেট এরিয়া, ডিটারমাইন দ্য ন্যাশনাল অবজেক্টিভস আর প্রিপারেশন ফর পাবলিকেশন। বেসিক্যালি এখানেও দেখো, এখানেও বলছে আমাকে, এখানে বলছে তোমাদের অনেকেরই মনে হতে পারে নিড অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং টু অবজেক্টিভস, উদ্দেশ্যের উপর বেস করে কি চাই আমার সেটা খুঁজে বের করা, এটা অনেকের মনে হতে পারে। এই জন্য দেখো দুটো অপশন দিয়ে রেখেছে, কিন্তু একটু ভালো করে ভাবো। বলছে নিড অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং টু অবজেক্টিভস, উদ্দেশ্যের উপর বেস করে চাহিদা
প্রয়োজনীয়তা অ্যাসেসমেন্ট করা, মূল্যায়ন করা। তাহলে আমাকে উদ্দেশ্যটা আগে ঠিক করতে হবে। এই দেখো, এই ডির দাগে ডিটারমাইন দ্য ন্যাশনাল অবজেক্টিভস, আমার দেশ কি চাইছে, জাতি কি চাইছে, দেশের উদ্দেশ্যটা কি, তার উপর বেস করে কিন্তু আমাদের নিড অ্যাসেসমেন্ট করতে হবে। তো বেসিক্যালি আমাদের এক্ষেত্রে কিন্তু একটু মাথা খাটিয়ে ভাবতে হবে, অর্থাৎ ডি যে অপশনটা আছে সেটাই কিন্তু সঠিক আনসার। এবং সরি মানে ডি অপশনটা 1 নম্বর হবে এবং এটা কিন্তু 2 নম্বরে হবে, অর্থাৎ ডি এ দেখো এই 3 নম্বরে আছে, তাহলে 3 নম্বরটাই এক্ষেত্রে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, যেটা বেসিক্যালি ডিসেম্বর 2023, তোমরা আগের বার যে পরীক্ষাটা দিয়েছিলে সেটা খুব সহজ কোশ্চেন কিন্তু খুব কঠিন কোশ্চেন। কোশ্চেনটা বেসিক্যালি এসছে ইকোনমিক্স অফ এডুকেশনের পার্ট থেকে। হোয়াট ইজ নট রিলেটেড টু এডুকেশন, শিক্ষার সঙ্গে কোনটা যুক্ত নয়, নট রিলেটেড, এই জায়গাটা ভালো করে একটু ফোকাস করো। তাহলে দেখো শিক্ষা, এখানে আছে ডাইরেক্ট বেনিফিট। ডাইরেক্ট বেনিফিট বিজনেসে তুমি একটা কোনো প্রোডাক্ট 100 টাকায় কিনলে 150 টাকা বিক্রি করে দিলে, তাহলে 50 টাকা কিন্তু তোমার ডাইরেক্ট বেনিফিট হয়ে গেল। ইনডাইরেক্ট বেনিফিট, ডাইরেক্ট বেনিফিট পাচ্ছ না কিন্তু তোমার কোনো না কোনোভাবে লাভ হচ্ছে, ঠিক আছে। ইনভেস্টমেন্ট ইন পিপল, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পাবলিক ফান্ডিং। তো এই জায়গাগুলোর মধ্যে এডুকেশনের সঙ্গে কোনটা রিলেট নয়? দেখো গভর্নমেন্ট যে প্রতি বছর এত কোটি কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করে, সেখান থেকে কি সে রিটার্ন পায়? ডাইরেক্ট কোনো বেনিফিট পায়? ডাইরেক্ট বেনিফিট কিন্তু পায় না, কিন্তু ইনডাইরেক্ট বেনিফিট পায়। কিভাবে? যে স্টুডেন্ট পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, শিক্ষক হলো, সে কিন্তু সোসাইটিকে বেনিফিট দিচ্ছে, সোসাইটির উপকার করছে, হ্যাঁ, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে এবং মানে দেশকে উন্নতিতে সাহায্য করছে। এটা হচ্ছে ইনডাইরেক্ট বেনিফিট। আর এখানে বেসিক্যালি এই যে ডাইরেক্ট বেনিফিট, এটা কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত থাকে না, অর্থাৎ এইটাই কিন্তু 1 নম্বর অনলি, এইটাই শিক্ষার সঙ্গে যুক্ত থাকে না। বাদ বাকি ইনডাইরেক্ট বেনিফিট, ইনভেস্টমেন্ট ইন পিপলস, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পাবলিক ফান্ডিং, এই সবগুলোই কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত। তো এক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো যে ডাইরেক্ট বেনিফিট বাদ দিয়ে আর সবগুলোই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তো এক্ষেত্রে দেখো যেহেতু নট বলছে, নট রিলেটেড টু এডুকেশন, তাহলে এটাই আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরে আরেকটা কোশ্চেন দেখো, এখানে বলছে এই যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে সেখানে কোনগুলো ঠিক। বেসিক্যালি লার্নিং, এখানে লার্নিং থেকে এসছে, খুব সহজ একটা কোশ্চেন, যে এই এরকম টাইপের কোশ্চেন না খুব ইজিলি করা যায়। লার্নিং থেকে এসছে, লার্নিং মানে শিখন, আমরা কিভাবে শিখি, বলছে কোনগুলো কারেক্ট। লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস, অর্থাৎ আমরা সারা জীবনব্যাপী শিখি, এটা সবাই জানে। হ্যাঁ, আমরা সবসময় শিখছি, আমরা বুড়ো বয়সে একটা পত্রিকা পড়ছি, সেটা সেখান থেকে আমরা কিন্তু শিখছি, একটা ম্যাগাজিন নিয়ে বসে আছে, সেখান থেকেই শিখছি, অর্থাৎ শেখার কোনো শেষ নেই। তাহলে এটা কিন্তু আমার 1 নম্বরে ঠিক হচ্ছে। বলছে লার্নিং ইজ নট পসিবল উইথাউট এ টিচার, শিক্ষক ছাড়া লার্নিং পসিবল নয়। এটা কিন্তু ঠিক নয়, এটা ভুল। যারা কোনোদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায়নি, তারা কি কোনো কিছু শেখেনি? ধরো যে রিক্সাওয়ালা রিক্সা চালায়, সে কি টিচারের কাছ থেকে শিখে এসছে কিভাবে রিক্সা চালাতে হয়? তাহলে সেটাও কিন্তু এক ধরনের শিক্ষা, যেটাকে আমরা ইনফর্মাল এডুকেশন বলি। তো বেসিক্যালি এইটা কিন্তু যাবে না যে টিচার ছাড়া শেখা সম্ভব নয়, এটা কিন্তু নয়। টিচার তোমার শিক্ষার ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু টিচার ছাড়া কোনো রকম শিক্ষা মানে ফর্মাল এডুকেশন টিচার ছাড়া অসম্ভব, সেটা ঠিক, কিন্তু ফর্মাল এডুকেশনের বাইরে আরো অনেক এডুকেশন আছে যেটা কিন্তু টিচার ছাড়াও সম্ভব। যেহেতু এখানে সম্ভব নয় বলছে, তাহলে এটা আমাদের ভুল হবে। 3 নম্বর দেখো, লার্নিং ইজ এনহান্স থ্রু সোশ্যালি স্পন্সর ইন্টারাকশন, অর্থাৎ লার্নিং কিভাবে বাড়ে? যখন তুমি সোসাইটির সঙ্গে ভালোভাবে ইন্টারাকশন করো, এটাও কিন্তু ঠিক। আর 4 নম্বরে বলছে লার্নিং ইজ এনহান্স থ্রু এক্সপিরিয়েন্স, অবশ্যই যার যত অভিজ্ঞতা বেশি সে তত বেশি শেখে। অভিজ্ঞতা মানে আমার শিখনটা বাড়ে কোথা থেকে? অভিজ্ঞতা থেকে। আমরা বই পড়ে শিখি ঠিকই, কিন্তু বেসিক্যালি আমাদের সেই এক্সপিরিয়েন্সটা বাড়ে মানে এক্সপিরিয়েন্স থেকে, সেই শিক্ষাটা বাড়ে হচ্ছে এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ এটাও কিন্তু ঠিক। আবার এখানে বলছে লার্নিং ইজ নট পসিবল উইথাউট স্কুল, স্কুল ছাড়া শেখা সম্ভব নয়। স্কুলে যারা যায়নি তারাও কিন্তু অনেক কিছু শিখেছে, তারাও কিন্তু সবকিছু জানে। যে কোনোদিন স্কুলে যায়নি, সে যদি সবজি বিক্রি করে, সে কিন্তু তোমার আগে ক্যালকুলেশন করে বের করে দেবে যে তার অ্যান্সারটা কি হবে। তো এইটা কিন্তু হবে না, অর্থাৎ আমাদের এসিডি দেখো 1 নম্বরে, অর্থাৎ 1 নম্বরটা এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, যেটা ডিসেম্বর 2023-এ এসেছিল। বলছে টিচিং লার্নিং প্রসেস অ্যান্ড লার্নিং স্ট্র্যাটেজি ইন অ্যাডাল্ট এডুকেশন শুড বি বেসড অন, অর্থাৎ অ্যাডাল্ট এডুকেশনের জন্য এখানে অ্যান্সার এক জায়গায় লুকিয়ে আছে, সেটা হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন। ধরো তুমি বয়স্কদের শিক্ষা দেবে, সেক্ষেত্রে তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করবে বা কোন কোন স্ট্র্যাটেজি এখানে বেস্ট করে? বয়স্করা কিভাবে শেখে? বই পড়ে শেখে না এক্সপিরিয়েন্সের উপর বেস করে শেখে? দেখবে তারা কিন্তু এক্সপিরিয়েন্স বেসড লার্নিং এর মতো করে শেখে, মানে বেসিক্যালি নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এরা কিন্তু শিক্ষা লাভ করে, এবং এরা কোনটা শিখবে না করে শিখবে সেটা কিন্তু নিজেরা ডিসিশন নেয়। তোমরা যখন ছোট ছিলে, তুমি কি পড়বে না পড়বে বাবা মা ঠিক করে দিত, টিচার ঠিক করে দিত। এখন তুমি কিন্তু কোনটা পড়বে না পড়বে নিজেই ঠিক করো। সেলফ ডাইরেক্ট লার্নিং যখন তুমি বড় হয়ে যাচ্ছ, এবং সবসময় শেখার জন্য এখানে প্রস্তুত হয়, এখানে জোর করে পড়াতে বসাতে হয় না। তার যদি মনে হয় এটা আমার জানা প্রয়োজন, সে তখন অটোমেটিক নিজে গিয়ে করছে। তো এই যে বেসিক্যালি এই তিনটেই কিন্তু যাবে। বাদ বাকি দেখো, অ্যাজ পার ফর্মাল এডুকেশন সিস্টেম, অ্যাডাল্ট এডুকেশন মানে কিন্তু ফর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে পড়ে, কিন্তু সবসময় পড়ে না। সবসময় পড়ে না, এটা কিন্তু ইনফর্মাল। এবং রিজিড লার্নিং এনভায়রনমেন্ট, এটা কিন্তু থাকে না। অর্থাৎ এই দুটো বাদে এ বি সি
এই তিনটেই কিন্তু সঠিক আনসার। অর্থাৎ 1 নম্বরে যে অপশনটা আছে দেখো, এটা কিন্তু 1 নম্বরটাই। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা আরো বিগত বছরের কোশ্চেনগুলো, এরকম কোশ্চেনগুলো তোমাদের সামনে কিন্তু আমরা তুলে দেবো।